আজকে 24শে জুন 2026। আমরা আজকে সাংলা থেকে রওনা দিয়েছি কলপার পথে। সকালবেলায় আমরা ছিটকুল গিয়েছিলাম, তারপরে সাংলাতে এসে কামরু ফোর্ট দেখলাম। সেগুলো সব আপনারা আগের ভিডিওতে দেখেছেন এবং আমরা আশা করছি যে আপনারা আমাদের এই হিমাচলের স্পিতি ভ্যালি ট্রিপের পর্বগুলি পরপর দেখছেন এবং দেখে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। যাই হোক, এখন এই যে আমরা সাংলা থেকে কলপার পথে রওনা দিয়েছি, সাংলা থেকে বেরিয়ে আসার পরেই আমরা পড়েছি একটি মারাত্মক জ্যামে। এই সামনে নাকি কোথায় একটা রাস্তা তৈরি হচ্ছে, তার জন্য মাইলের পর মাইল ধরে সমস্ত গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমরাও দাঁড়িয়ে রয়েছি, মানে আমরা বসে রয়েছি। আর কি করব, কোনো নজজৌ নতস্থৌ অবস্থা, চুপচাপ বসে রয়েছি। প্রায় অন্তত 40 মিনিট হয়ে গেল এইভাবে বসে আছি। এবারে কখন যে কল্পায় গিয়ে পৌঁছবো জানি না। সবে মাত্র সাংলা থেকে বেরিয়েছি। यहाँ से कितना किलोमीटर কল্পা? 35 কিলোমিটার। তা এখন ঘড়িতে বাজে 5:21। দেখা যাক আমরা দিনের আলো থাকতে থাকতে গিয়ে পৌঁছাই কিনা। এখানে যদিও 7টা পর্যন্ত দিনের আলো থাকে, কিন্তু যা জ্যামের অবস্থা বুঝতে পারছি না কি হবে। এই যে পাহাড়ের গায়ে রাস্তা ধরে দেখুন কত গাড়ি দাঁড়িয়ে। দূর থেকে কতটা দেখা যাচ্ছে জানি না, প্রচুর গাড়ি। দেখুন কি বিশাল জ্যাম, দারুণ লাগছে। আমাদের যাত্রাপথ, আমাদের কিন্নর ভ্রমণ, এত সুন্দর জ্যাম, এগুলো ধরেই এগোতে হয় অবশ্যই। এই যে ঘুরতে এসে অনেকে বলেন না, এত সুন্দর জায়গা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কি অসাধারণ। এই যখন জ্যামে পড়ে তখন বোঝা যায় যে সেই কথাগুলো কতটা মিথ্যে। তখন সবাই একেবারে ব্যস্ত হয়ে পড়ে, উফ কি জ্যাম, কতক্ষণে পৌঁছাবো, কতক্ষণে যাব। একে পাহাড় কেটে এইরকম সরু রাস্তা, অনেক জায়গাতেই একেবারে মাথার উপরে পাহাড়, আর সেই সরু রাস্তাতে এইরকম জ্যাম। এইদিকে অতল খাদ, যে একটু যে 19-20 করে পাস দেবে সেই উপায় নেই। এত সরু রাস্তায় জ্যাম হলে পর পর গাড়ি এরকম কিলোমিটারের পর কিলোমিটার দাঁড়িয়ে আছে। এটা দেখাও একটা ভাগ্যের ব্যাপার যে এইরকম সরু রাস্তা দূর থেকে দেখতে দারুণ লাগছে। আজকে মনে হচ্ছে এই গাড়ির ব্লগ করে করেই আজকে দিনের আলো কেটে যাবে। এত সুন্দর জ্যামের মধ্যে বুবুদির কেমন লাগছে? আমারও সব কথা মনে পড়ছে না, কারণ আমি এতক্ষণ গায়ের সঙ্গে গল্প করছিলাম। এই জন্য আমার কি করে জানি সময়টা কেটে গেল। আমার কোনো চিন্তাই হয়নি যে কি করে যাচ্ছে সময়, কিভাবে যাচ্ছে। মেয়ের সঙ্গে কথা বললে আমার আর কোনো দিকেই লক্ষ্য থাকে না। এদিকে খিদেও পেয়ে গেছে, বুঝলে। খিদে না পাকে একটু চা তেষ্টা পেয়েছে। হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেলে আমি এখন বলছিলাম যে একটু যদি ফুচকা পাওয়া যেত এখন ভালোই না হতো। অবশেষে জ্যাম খুলেছে, এবার কত দূর পর্যন্ত যাওয়া যায় দেখি। কিন্নর কল্পা দেখা মানে শুধু যে এখানকার প্রকৃতি দেখা তা না, এখানকার রাস্তাকেও প্রকৃতির অঙ্গ হিসেবেই ধরে নিতে হবে। কেননা প্রকৃতিকে বশ করেই এখানে রাস্তা তৈরি। এই যে পাহাড়গুলোকে এইরকমভাবে কেটে এইভাবে রাস্তা তৈরি। এখানে রাস্তাও এখানে একটা দেখার মতন বিষয়। করছম ড্যাম। গতকাল আমরা এই দিক দিয়ে এসেছিলাম, এই দিক দিয়ে এসে এই ব্রিজটা পার করে গেছিলাম, আর আজকে আমরা এই দিক দিয়ে যাচ্ছি। এই যে করছম ড্যামের ওই পাশের রাস্তাটি দিয়ে, ওই দিকের যে রাস্তাটি, ওই রাস্তাটা দিয়ে আমরা গতকাল গিয়েছিলাম সাংলা, আর এখন আমরা এ পাশ দিয়ে কল্পা যাচ্ছি। আমাদের কল্পা পৌঁছতে পৌঁছতে আজকে সন্ধে নয়, একেবারে রাত্রিই হয়ে যাবে। আর আমরা এখন যে জায়গাটি দিয়ে যাচ্ছি, এই জায়গাটির নাম হলো সংটং। এই সংটং ব্রিজের থেকে
একটা রাস্তা সোজা চলে গেছে পোহারি গ্রামের দিকে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, पोवारी गांव है ऊपर। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যে চলে গেল রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে ওপরে পোয়ারি গ্রাম, এই পোয়ারি গ্রাম পর্যন্ত গাড়ি যায়। তারপরে পায়ে হেঁটে 19 কিলোমিটার মতন কৈলাস দর্শনের জন্য যেতে হয়। এইটা হলো সংটং ব্রিজ। जो बस से आते हैं वो यहाँ से स्टार्ट करते हैं। আমরা এখন এসে পৌঁছালাম রেকংপিও। এই জায়গাটি হলো রেকংপিও বাজার বা রেকংপিওর প্রধান চৌক। এখান থেকে কলপার দূরত্ব 8 কিলোমিটার। আমরা এসে পৌঁছালাম কলপা। এখন ঘড়িতে বাজে 8:30। কলপাতে নেমে বেশ ঠান্ডা লাগছে। এখন রুমে যাব, রুমটি আপনাদের দেখাবো, ডিনার করব, ডিনার আপনাদের দেখাবো, তারপরে শুয়ে পড়ব। তারপরে এখান থেকে কৈলাস দর্শন কপালে থাকলে হবে, না হলে কালকে এখান থেকে কলপার যা যা দ্রষ্টব্য জায়গাগুলি আছে সেগুলি অবশ্যই দেখাবো। চলুন আগে গিয়ে চেক ইন করি, তারপরে রুমটি আপনাদের দেখাই। এই হলো রুম, দেখুন রুমটা ভালো করে। রুমটি যথেষ্ট বড়, বেশ বড় রুম। রুমে আসবাবপত্র সবই রয়েছে, বিছানার চাদর, বালিশের ওয়ার, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমটা দেখিয়ে নিই। এই হচ্ছে আয়না, বেসিন, এইখানে 2টি টাওয়েল, হ্যান্ড ওয়াশ, এই দিকে রয়েছে গিজার, আর এই হলো বাথরুমের ফ্লোর। বেশ ভালোই। আর রাত্রিবেলা বলে আপনাদের সেরকমভাবে কিছুই দেখানো যাবে না। এই হলো ব্যালকনি, এই যে। তাহলে রুম দেখানো হলো, এরপরে আমাদের দ্বিতীয় কাজ ডিনার করা। ওরা বললো যে আর মিনিট 15 বাদে ডিনার লাগাচ্ছি। ঠিক আছে, আমরা খেতে চলে এসেছি। বুবুরা খাওয়া শুরু করে দিয়েছে। আর কি কি আছে সেটা দেখাই। রুটি এখানে শেষ হয়ে গেছে, সবাই নিয়েছে, শেষ হয়ে গেছে। অন্যান্য যেগুলো আছে সেগুলো দেখুন। স্যালাড আছে, এর সাথে রুটি আছে। এদিকে রয়েছে ভাত, এখানে ডাল, এখানে পনিরের তরকারি, আর এই দিকে রয়েছে মিক্সড ভেজ। আর আমরা চিকেন নিয়েছি, আমাদের এখানে আলাদা করে 4 জনের জন্য চিকেন দিয়েছে। এইবার আমাদের কাজ ডিনার করা এবং শুয়ে পড়া। আগামীকাল সকালবেলায় যদি কপাল ভালো থাকে তাহলে এখান থেকে কিন্নর কৈলাস দর্শন হবে। কলপাতে সকালটা এত সুন্দর, এত ভালো লাগছে। এই দিকে তুষারাবৃত পাহাড়, আর এই দিকে পাহাড়ের ঢাল ধরে পুরো সবুজ বনভূমি নেমে গেছে। আর আমাদের এই হোটেলের সামনেটায় পুরো আপেল গাছের সারি, ছোট ছোট আপেল ফলেছে, তাতে সবুজ লাল এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। আর ওপর দিকটাতে সিডার গাছ রয়েছে, পাইন গাছ রয়েছে, খুব সুন্দর লাগছে। এত অপূর্ব, পুরো পাহাড় জুড়ে একেবারে সবুজ চাদর বিছানো। এই জায়গাটাতে কিন্নর কৈলাস দেখা যায়, কিন্তু এখন তো পুরো মেঘে ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না। এই জিষ্ণু সকালবেলায় একটা ছবি তুলেছিল ওর মোবাইলে, বুবুও চেষ্টা করেছিল। আমিও ছবি তুলেছি, কিন্তু তখনও এরকমই ছিল, মানে হ্যাঁ, মানে খুব একটা মেঘাচ্ছন্ন, পরিষ্কার নয়, খুব পরিষ্কার দেখা যায়নি, না। কিন্তু চারপাশের পরিবেশটা খুব সুন্দর। হ্যাঁ, আর আমরা এখন ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্টে অন্যান্য দিনের মতন যা যা অপশন থাকে বিভিন্ন ধরনের সবই রয়েছে। এদিকে ব্রেড টোস্ট নিয়েছে, অমলেট নিয়েছে, আর স্যান্ডউইচ আছে, পোহা আছে, আলু পরোটাও আছে, দেখলাম আলু পরোটাও আছে।
তো আমি তো চিরাচরিত ব্রেড টোস্ট বা স্যান্ডউইচ তাই নেব। আমরা ব্রেকফাস্ট করে নিই, তারপরে আমরা বেরোবো। এই দেখো এইটা এই যে ছোট্ট। এই দেখুন, এখান থেকে ছোট্ট দেখা যাচ্ছে। ওই যে উপরে ওই যে हाँ इधर लेफ्ट ওই যে হ্যাঁ, এই দেখুন, এই বাতা এইখান থেকে দেখা যাচ্ছে। একদম ছোট্ট টিলার মতন। দেখুন এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে। মেঘ রয়েছে, মেঘ রয়েছে, কিন্তু বেশ ভালো বোঝা যাচ্ছে। যতটা পারছি আমরা ক্যামেরায় দেখাচ্ছি আপনাদের। খুব সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে কিন্নর কৈলাস। আর এই সামনে যে ছোট পাহাড়টি দেখা যাচ্ছে, এটি হলো গণেশ পর্বত। কি অপূর্ব পাহাড়ের সারি, অসাধারণ অসাধারণ। এইটা তুমি সকালবেলা আমি উঠলেও বুঝতে পারতাম না, মানে সুন্দর দেখা গেছে। ছোট্ট এইটুকুনি দারুণ দেখা গেছে। খাড়া বলো, একদম একদম খাড়া। ওই বাধায়ের মধ্যে একটা সুন্দর টানটা হচ্ছে, ওটাই আইডেন্টিফাই। কিন্তু পুরো পাহাড়ের সারিটা অসাধারণ না? যাক, যতই মেঘলা থাক যাই থাক, আকাশ এমনিতে পরিষ্কার, কিন্তু সাদা মেঘ যেগুলি পাহাড়ের গায়ে গায়ে ভেসে বেড়ায় সেগুলি রয়েছে। কিন্তু তার মধ্যেও আমরা অপূর্ব সুন্দর কিন্নর কৈলাস দর্শন করলাম। ক্যামেরাতে কতটুকু এলো জানি না, আপনাদের কতটুকু দেখাতে পারলাম সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু দেখা গেল খুব সুন্দর, মন ভরে গেল। আর এত সুন্দর পাহাড়ের সারি গোল করে ঘিরে রেখেছে এই কল্পাকে, অপূর্ব সুন্দর। আর তার সাথে এই রকম পাহাড়ের ঢাল বেয়ে সবুজ আপেলের বাগান। এই যে আমাদের পাশে সামনে সব দিকেই পুরো আপেলের বাগানের সারি, খুব সুন্দর। আর এই কল্পার একটু আগে বললাম যে পোহারি বলে যে জায়গাটি, সেখান থেকে এই কিন্নর কৈলাসের ট্রেকিং হয় 19 কিলোমিটারের ট্রেকিং। আর এইখান থেকে নিচে যে গ্রামটি দেখছেন, এটি হলো চিনি ভিলেজ। এখানে দুটি মনাস্ট্রি এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা যাব চিনি ভিলেজে, সেখানে গিয়ে ভিলেজটি আপনাদের দেখাবো। কিন্তু এখন ওপর থেকে দেখুন চিনি ভিলেজ পাহাড়ের ভ্যালিতে কত সুন্দর লাগছে। প্রথমেই আমরা যাচ্ছি এই সাত সকালে সুইসাইড পয়েন্ট। কিন্তু সকালবেলা উঠেই যা কল্পার রূপ দেখছি, চারিদিকে এত সুন্দর পাহাড়, পাহাড়ের মাথায় বরফ, এই রকম আপেলের বাগান, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে সুইসাইড করতে যার ইচ্ছে হয়, তার মতন হতভাগ্য আর কেউ নেই। সত্যিই তার জীবনে প্রচুর দুঃখ। এই পথ এমনই, যেখান দিয়ে যাবেন মনে হবে সেখানে দাঁড়িয়েই একটু ছবি তুলি। কালকে রাত্রেও আমরা এই পথ দিয়ে এসেছি, কিন্তু রাত্রিবেলায় তো বোঝা যায়নি। এখন দেখুন কত সুন্দর লাগছে, আজকে রোদ ঝলমলে আকাশ, অপূর্ব লাগছে। এতক্ষণ তো গাড়ির মধ্যে ছিলাম, এখন এই পাহাড়ের ছাদ মাথায় নিয়ে হেঁটে যাচ্ছি এই পথ দিয়ে। সেটাও কিন্তু দারুণ লাগছে, দারুণ লাগছে। এত উঁচু পাহাড়, এইরকম ছাদের মতন মাথার উপরে। এই দেখুন, কি অসাধারণ লাগছে এই পথ দিয়ে হেঁটে যেতে। একা একা কোথায় রওনা দিল? তুমি কি সুইসাইড করতে চললে নাকি?
এখানে ভ্যালিটা কি গভীর দেখেছো? কেমন লাগছে জায়গাটা? অপূর্ব, মানে মন প্রাণ জুড়ে কল্পা হিমাচলটা দারুণ দারুণ। আর এই রাস্তাটা যেটা এখনই অনিন্দা বললো, দারুণ। যাই হোক, খাওয়া তো খুব গভীর, কিন্তু দারুণ। চলো। অপূর্ব, ওই পাহাড়গুলো দিয়ে হেঁটে আসতেই আমার সবচেয়ে ভালো লাগলো। সুইসাইড পয়েন্ট টয়েন্ট জানি না, কিন্তু অসাধারণ এই রাস্তাটা। क्या जोगी जी यहाँ पर बहुत सारे लोग सुसाइड किए हैं? हाँ किए सच हैं। में? हाँ सच में किए हैं। अच्छा। कई तो स्पेशल चंडीगढ़ से आके सुसाइड पॉइंट नाम सुन के यहाँ पे यहाँ से कूदे हैं। कुछ कुछ लिखा भी ऐसा? हाँ। और यहाँ पर नाम भी लिखा है? नाम तो वो तो तो ऐसे जो लोग घूमने के लिए आते नहीं, हैं, वो स्प्रे लेके हाँ। आते हैं, वो अपना लिख बाद में जो लोग सोचते हैं सुसाइड करने हाँ, के लिए जैसे वो ये- अपना नाम लिख देते हैं। नहीं। দেখো और ये ওই যে নিচে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়ে কালকে আমরা এসেছি। হ্যাঁ, ওই যে গাড়ি যাচ্ছে ছোট। আর এই দেখুন পাহাড়টা কি অসাধারণ অসাধারণ। रेल को कुछ नहीं होगा। और हम লতানি। এখন আমরা যাচ্ছি কলপার একটি গ্রাম, রঘি গ্রামে। এই রঘি গ্রামে একটি মন্দির রয়েছে, আর এই পাহাড়ি পথ দিয়ে এই গ্রামে যেতে হয়। ইস তরফ হয় মন্দির? আচ্ছা, নিচে। এখানে অনেক হোমস্টেও আছে। এই রঘি ভিলেজে অনেকে এসে থাকেনও। এখানে এখন দেখছি অনেক নতুন কনস্ট্রাকশন হচ্ছে। আর তার সাথে সাথে এই যে দেখুন ট্র্যাডিশনাল হিমাচলি হাউস, কি অদ্ভুত প্যাগোটা স্টাইলের বাড়িগুলি দেখুন। গ্রামের পথে এই সিঁড়ি দিয়ে নেমে যেতে হয় মন্দিরের দিকে। এখান থেকে এই গ্রামের মন্দিরটা দেখতে গেলে 63টা সিঁড়ি অতিক্রম করতে হবে, মানে নিচের দিকে যেতে হবে। 63x2। হ্যাঁ, মানে নামতে হবে 63, আর যা উচ্চতা ওই 63x2। ঠিক বলেছে। দেখুন এখান থেকে কি সুন্দর লাগছে, অসাধারণ। এই মন্দিরের সাথে যে বাড়িগুলি রয়েছে, বাড়িগুলির স্ট্রাকচার কি সুন্দর, আর অপূর্ব কাঠের কারুকার্য। এসো। দেখুন কি সুন্দর কাঠের কাজ। তবে এই মন্দিরে এই আসার পথে যে সিঁড়ি দিয়ে নেমে আসতে হবে, নামার সময়ই কিন্তু বেশ অনেকটা নিচু নিচু বোঝাই যাচ্ছে। মানে প্রচুর উচ্চতা বিশিষ্ট সিঁড়ি। ওঠার সময় কষ্ট হবে, নামার সময় তো খুব একটা কষ্ট হয় না, ওঠার সময় একটু কষ্ট হবে। তো ঠিক আছে, ভালো জিনিস দেখতে গেলে তো একটু কষ্ট করতেই হয়। অপূর্ব ওই দরজাটা দেখো। এইটুকু জায়গার মধ্যে সিঁড়ির উচ্চতা দেখুন। এইখান থেকে এইটুকুর মধ্যে এতটা স্লোপ নিচে নেমে গেছে। আর এই হলো মন্দির, যদিও মন্দিরটি এখন বন্ধ, কিন্তু অসাধারণ কারুকার্য মন্দিরের। দেখেছেন মন্দিরের গায়ে কাঠের কারুকার্য কি অসাধারণ দেখুন। অপূর্ব। এই মূল মন্দিরের পাশেই আরো কতগুলো মন্দির রয়েছে, এইগুলোও কাঠের। এই মন্দিরগুলোও খুব সুন্দর, প্রত্যেকটি মন্দির অসাধারণ।
হিমাচলে বিভিন্ন জায়গায় যদি ঘোরার স্পট সব মিলিয়ে 50-60টা হয়, এবং প্রতিটি জায়গাতে যদি জিষ্ণু গড়পড়তায় যদি 20টা করে ছবি তোলা হয়, তাহলে মোট কটা ছবি হতে পারে? জিষ্ণু তো 20 না, ও 200টা, আমরা 20, ও 200। আর তারপরে ছবি তোলার সাথে সাথে রয়েছে লাঞ্ছনা, গঞ্জনা, তিরস্কার, এগুলো উপরি পাওনা। যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। কি যে অপরূপ শোভা, এ ভাষায় বর্ণনা করা যাবে। একবার সবাই কোনো না কোনো সময় জীবনের একবার কল্পাতে আসুন, দারুণ লাগবে, দারুণ। এই যে পরিষ্কার হয়ে গেছে। অপূর্ব, অপূর্ব। এখন আমরা এসে পৌঁছালাম চিনি ভিলেজে। এখানে প্রধানত তিব্বত থেকে আগত চীনের বিভিন্ন মানুষ তারা এসে এখানে ব্যবসা করতেন। তাছাড়াও অনেক অন্যান্য ধর্মাবলম্বী লোকও এখানে রয়েছেন, এবং সেই কারণে এই জায়গাটিকে চিনি ভিলেজ বলা হয়। আর এখানে একটি মার্কেটও রয়েছে, সেই মার্কেটটির নাম হলো চিনি মার্কেট। এই যে দেখো, এইবার দেখো। হ্যাঁ, এখান থেকে খুব সুন্দর দেখতে, এই দেখো দারুণ দেখা যাচ্ছে, দেখো মাঝখানে এটা ছোট মতো ছোট্ট একটা ডান্ডি বন্ধু উপরে আছে। অনেকবার আমরা কিন্নর কৈলাস শৃঙ্গ দেখলাম, অপূর্ব পুরো সুন্দর। রাস্তাটা জুড়েই দেখলাম। আর এইখানে যদি ক্যামেরা বসিয়ে রাখা যায় তাহলে দেখা যাবে এই কিন্নর কৈলাস পর্বত শৃঙ্গের নাকি মাথার যে অংশটা আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে 7বার রং পরিবর্তন হয়। মানে এক সময় সূর্যোদয়ের সময়, সূর্যাস্তের সময়, মেঘ যখন ঢেকে দেয় তখন। দুর্দান্ত ব্যাপার স্যাপার আর কি। এত অপূর্ব, এ ভাষায় প্রকাশ করা যাবে না। মানে কখনো সাদা, কখনো কালো, কখনো গোলাপি, কখনো সোনালি, বিভিন্ন রকম রং হয়, দারুণ অপূর্ব। সুন্দর লাগছে। আরও বেশি ভালো লাগছে যে এই রকম পাহাড়ের কোলে এই ছোট ছোট বাড়ি আর এই রকম গাছের সারি, অসাধারণ অসাধারণ। বলে বোঝানো যাবে না যে কল্পা কি সুন্দর এক জায়গা। আমরা এখন এই চিনি ভিলেজের মধ্য দিয়ে যাচ্ছি। যেহেতু এখানে তিব্বতী সম্প্রদায়ের মানুষজন বসবাস করেন, সেই কারণে এখানে থুপ্পা পাওয়া যাচ্ছে, চাউমিন পাওয়া যাচ্ছে, মোমো পাওয়া যাচ্ছে, মানে বিভিন্ন তিব্বতী খাবার দাবার পাওয়া যাচ্ছে। অনেক রেস্টুরেন্ট রয়েছে এখানে, অনেকে সেই রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়াও করছেন। আর এই পথ দিয়ে গিয়ে এখানে একটি মনাস্ট্রি রয়েছে। কল্পার এই যে বৌদ্ধ মন্দিরটি, এর নাম লোচাওয়া বুদ্ধিস্ট টেম্পল, এবং এই টেম্পলটির একটি ইতিহাস রয়েছে। গুরু রিচেন জেংপো তিনি এই সমগ্র অঞ্চলে, অর্থাৎ হিমাচল অঞ্চল, তিব্বতের বিভিন্ন জায়গায় তিনি মোট 108টি বুদ্ধিস্ট গুম্ফা তৈরি করেছিলেন, যার মধ্যে একটি গুম্ফা তিনি তৈরি করেছিলেন কল্পাতে, এবং পরবর্তীকালে এখানে এই মনাস্ট্রি তৈরি হয়। এই মনাস্ট্রিটি 1959 সালে এটি অগ্নিকাণ্ডে ধ্বংসপ্রাপ্ত হয়, এবং পরবর্তীকালে এটিকে আবার নতুন করে গড়ে তোলে এর বর্তমান রূপ দেওয়া হয়।
এই দেখুন, এই আস্তে আস্তে, এই দেখুন, এই হলো চিনি ভিলেজ। এখানে একদিকে যেমন আধুনিক বাড়িও রয়েছে, আবার আরেকদিকে দেখুন ট্র্যাডিশনাল হাউসও রয়েছে। আমরা এই যে বুদ্ধিস্ট মনাস্ট্রিটি দেখে এলাম, সেই পথ দিয়েই সামনে কিছুটা এগিয়ে এসে এইখানে একটি মন্দির রয়েছে, এই যে মন্দির। প্রতিটি মন্দিরের এত সুন্দর কারুকার্য, অসাধারণ লাগে। কিন্নর কৈলাসের মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে কল্পা থেকে এবার আমরা রওনা দিলাম নাকর পথে। আর সেই ভিডিও নিয়ে আসবো এর পরের পর্বে। আর আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বরাবরের মতন আমাদের সঙ্গে থাকবেন।